এই সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো আমি এই কারণেই আজকে ক্লাস দিতে চাইনি, কারণ আমি আজকে জানি ভোটের ব্যাপার রয়েছে, বেশি অ্যাটেন্ডেন্স হবে না। তারপরেও তো কালকে 11 জন নক করলে কিন্তু অ্যাটেন্ড করার সময় অ্যাটেন্ড করছো 5 জন। তো তোমাদের উপরে বিশ্বাসটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তোমরা বলো এক করো এক। তো যাও, তারপরেও এতক্ষণ ওয়েট করলাম, এবার একটু শুরু করা যাক, কারণ কোর্স শেষ করারও একটা দায় ঘাড়ে রয়েছে। তো তোমরা লাস্ট দুটো সেমিস্টারে এসে এত তোমাদের ইমপ্রেশন তোমরা নষ্ট করেছো, তোমাদের প্রতি যে একটা সুন্দর ভালোবাসা ছিল সেটা অনেক জায়গাটাই নষ্ট হয়েছে। তো যারা সিরিয়াস তারা সিরিয়াসই থেকে গেছে, কিন্তু যারা সিরিয়াস না, আমারও হয়তো কোথাও ফল্ট রয়েছে অ্যাজ এ টিচার, তাদের আমি সিরিয়াস করতেই পারলাম না। তো আলটিমেটলি সবাই রেকর্ডিং ফলো করলেই হবে। যদি কোনো সমস্যা হয় পরে ফোন করে নেবে। প্র্যাকটিক্যালে সবসময় চাই অফলাইন অনলাইন ক্লাস, মানে যদি করি বা অফলাইন যেটাই করি না কেন, সবাই লাইভ অ্যাটেন্ড করলে নানা রকম কোয়েশ্চেন আসতে পারে। আর এবার আমরা একটা অন্য রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটার ক্যাটাগরি এতদিন ধরে আমরা যত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছি সেগুলোকে ট্র্যাডিশনাল অথবা প্রসিডিউরাল প্রোগ্রামিং বলা হয়, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা এখন লজিক্যাল প্রোগ্রামিং শিখতে চলেছি। তো কিছুটা জিনিসটা আলাদা, এটা অনেক যতটা না তোমার সায়েন্টিফিক্যালি অথবা লজিক ফলো করে, মানে সত্যি কথা বলতে আমরা যখন প্রসিডিউরাল প্রোগ্রামিং করেছি আমরা মাথা দিয়ে বেশি ভেবেছি, আর যখন আমরা লজিক প্রোগ্রাম করবো আমাদের মন দিয়ে বেশি ভাবতে হবে। তো যুক্তির উপর বেস করে চলবে। তো একটু অন্যরকম ফ্লেভার ছিল, তো এই জন্যেই সবাই লাইভ অ্যাটেন্ড করলে বেটার হয়। তো প্রোলগের ফার্স্টে একটু বলে রাখি, আমাদের তো কিছু জিনিসপত্র জানতে হবে। তোমরা তোমাদের বাড়ির মেশিনে প্রোলগ ইনস্টল করেছো কিনা সেটা আমি এখনো জানি না। তো আমি আপাতত ইনস্টলেশন বা এদিকে আর যাচ্ছি না। যদি কারো ইনস্টলেশন করতে গিয়ে সমস্যা হয় আমাকে কোয়েশ্চেন করে নেবে, জেএনইউ প্রোলগ ইউজ করতে মানে পারো, অথবা প্রোলগের আরও অনেক ভার্সান আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেটা অ্যান্সার দেবো, কী করে ইনস্টল করতে হয় সেগুলোও বলে দেবো। নর্মাল যেভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে সেভাবেই তোমার প্রোলগ ইনস্টল করা হয়। তো আজকে আমরা শুরু করি আগে। আমি তোমাদের সিলেবাসটা যেভাবে ভেবেছি সেটা হলো, আমি ফার্স্টে কিছুটা আমরা প্রোলগ সম্বন্ধে আলোচনা করব, কারণ একদমই হয়তো অনেক কলেজে হয়নি, অথবা হলেও তোমাদের নলেজটা হয়তো সেই জায়গায় সেই কনফিডেন্সটা নেই। তো সবার আগে আমরা কিছুটা বেসিক আলোচনা করব, তারপর আমি তোমাদের বেশ কিছু স্যাম্পল প্রোগ্রামিং সলভ করাবো। দেন আমি তোমাদের কিছু স্যাম্পল প্রোগ্রামিং বাড়িতে করতেও দেবো, এবং আমি কিছু স্যাম্পল প্রোগ্রামিং দিয়েও দেবো। তো তিনভাবে আমরা প্রোগ্রামিংগুলো করে নিজেদের কনফিডেন্স কিছুটা বাড়াবো। দেন আমরা তোমার ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন পেপার রয়েছে আমি পুরোটাই তোমাদের সলভ পেপার দিয়ে দেবো, এবং সেগুলো আমরা বুঝে নেব। তো এইভাবেই আমরা প্রোলগ সলভ করার চিন্তা ভাবনা করেছি। তো চলো তাহলে শুরু করা যাক। যেহেতু আমাদের হাতে সময় আছে, ফার্স্টে আমরা 15 তারিখ ধরেছিলাম যে আমাদের ডেড লাইন, কিন্তু এখন যে ইউনিভার্সিটি করে দিয়েছে অ্যাটলিস্ট এই মাসটা আমাদের হাতে টাইম আছেই। কিন্তু আমরা একদম লাস্ট দিন অবধি পড়ে থাকবো না। ফার্স্ট টার্গেট হলো আমাদের থিওরিটিক্যাল সিলেবাসগুলো শেষ করা, কারণ সেগুলো বাইরের কলেজে সিট পড়বে। আর লাস্ট সেমিস্টারে প্র্যাকটিক্যালে কাউকে খুব বাধ্য না হলে কোনোদিনও ফেল করানো হয় না। তো আর প্রোলগ প্রোগ্রামিং এমন কোনো কঠিন প্রোগ্রামিং না। তো তোমরা সবাই মোরাললেস পারবেই, এবং আজ অব্দি প্রোলগে ফেল করেছে এমন রেশিও খুব কম। তো সেখানে দাঁড়িয়ে উম, আমাদের হাতে এগুলো অনেকটাই প্লাস পয়েন্ট রয়েছে। আর আলটিমেট প্রবলেমটা দাঁড়িয়ে যায় থিওরিতে, কারণ লাস্ট দুটো তিনটে বছর থিওরিতে অদ্ভুতভাবে এত সহজ সহজ থিওরি, কিন্তু সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং মাল্টিমিডিয়াতে বিশেষ করে বিবেকানন্দ কলেজের ছেলেমেয়েরা অনেক খারাপ রেজাল্ট হয়েছে এবং প্রচুর ফেলও আছে। আর এখানে ফাইনাল সেমিস্টারে ফেল হলে কি হবে বুঝতেই পারছো। তোমার পুরো জিনিসটা সাপ্লি হয়ে গেল, একটা বছর গড়েসরে নষ্টই হবে। তো যা হোক, এই ভয়গুলো এই জন্যই দেওয়ার কারণ আর বেশি দিন আমাদের বাকি নেই। আম, যদি আমরা ধরেই নিই যে আগামী মাস থেকে 100% পরীক্ষা শুরু হবে, আজকে থেকে জুনের 1 তারিখ পড়ে গেল, 25 তারিখ যদি তোমাদের অ্যাডমিট দেয়, ধরে নিলাম লাস্ট সপ্তাহ থেকে হওয়ার চান্সটা একটু কম। তো আগামী মাসের প্রথম থেকেই যদি পরীক্ষা শুরু হয়, তো গড়েসরে আজকের দিনে দাঁড়ালে একটা মাসই আছে। তো যারা এখনো পড়াশোনা শুরু করনি, আবারও বলা হচ্ছে এবার কিন্তু পড়ার সময় এসে গেছে, কারণ সিলেবাস সবই প্রায় শেষের দিকে। এই সপ্তাহে মোরললেস আমাদের থিওরি আমার পার্টটা আমি শেষ করে দেব, তারপরে তোমাদের দেবাশিস স্যার তো 10 তারিখ অবধি টাইম চেয়ে নিয়েছেন আমার কাছে। তারপরে তোমাদের সাথে আমি বসবো যে সিলেবাস কতটা শেষ হলো শোনার জন্য। তোমাদের ফিডব্যাক অনুসারে যে দেখা যায় যে টপিক এখনও বাকি, সেক্ষেত্রে আমিও ওখানে ঢোকার চেষ্টা করব। কিন্তু আমি তোমাদের 10 তারিখের মধ্যে মোরললেস থিওরি সবই শেষ করিয়ে দেবো উইথ কোয়েশ্চেন সলিউশন,
প্র্যাকটিক্যালটা আমরা একটু কন্টিনিউয়েশন করব, কারণ একটু যেহেতু সময় রয়েছে ধরেই করা ভালো। আচ্ছা, তো কিছু জিনিস তোমরা ভাইবার জন্য নোট রাখতে পারো। আমি প্রোলগের অ্যাজ সাচ বেসিক কনসেপ্টের কোনো নোট তোমাদের সেভাবে দেবো না, তো ক্লাসে যা আলোচনা হবে সেগুলোই তোমরা নোট হিসেবে ইউজ করবে, কারণ ভাইবাও তো বসতে হবে। তো প্রথম কথা আসে, একটু নোট নেবে সবাই। প্রোলগ কাকে বলে অথবা প্রোলগ টার্মটা কোথা থেকে এসেছে? দেখো, প্রোলগ টার্মটা বেসিক্যালি এসেছে প্রোগ্রামিং ইন লজিক্স। তো প্রোগ্রামিংয়ের পিও আর লজিকের এলওজি, তো এখান থেকে প্রোলগ কথাটা আমাদের সামনে এসেছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, তোমার প্রোগ্রামিং ইন লজিক, এখান থেকেই প্রোগ্রামিং ইন লজিক্স, এখান থেকে তোমার প্রোলগ টার্মটা আমাদের সামনে উঠে এসেছে। তাহলে ফার্স্ট পয়েন্ট, জাস্ট পয়েন্ট করে করে এই পয়েন্ট জিনিসগুলো একটু লিখে রাখতে পারো। প্রোলগ প্রোগ্রামিং হলো তোমার লজিক্যাল এবং তোমার ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড পয়েন্ট একটু পয়েন্ট করে লিখে রাখো, প্রোলগ ইজ আ লজিক্যাল অ্যান্ড ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলো কিন্তু ভাইবার জন্য বলে দেওয়া হচ্ছে, আমি কিন্তু ফাইনাল ইয়ার ভাইবার জন্য কোনো সাজেশন দেবো না, এগুলোই আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কি আসে, ধরো যদি কখনো কোয়েশ্চেন করে যে প্রোলগ কোন জেনারেশন প্রোগ্রামিং এর মধ্যে পড়ে, তো বেসিক্যালি প্রোলগ হলো 4GL প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তোমরা নিশ্চয়ই জানো প্রোগ্রামিং এর অনেকগুলো তোমার জেনারেশন রয়েছে, 3GL 4GL। তো 4 জেনারেশন, 3rd জেনারেশন, 2nd জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেখানে দাঁড়িয়ে তোমার প্রোলগ হলো 4 জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যখন আমরা কোনো তোমার, তুমি বাংলাতেও নোট নিতে পারো, কিছু এসে যায় না, কারণ এগুলো তো জাস্ট আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আলোচনা করছি। তো কোথায় আমাদের তোমার প্রোলগ প্রোগ্রামিং আমরা ইউজ করতে পারি? সোজা কথা বলতে, যখন আমরা কোনো সিম্বলিক অথবা তোমার নন নিউমেরিক কম্পিটিশন নিয়ে আলোচনা করি, তাহলে আরেকবারও বলে দিচ্ছি কি, সিম্বলিক অ্যান্ড নন তোমার নিউমেরিক কম্পিউটেশন। যেখানে নিউমেরিক্যাল, যখন আমরা যখন সি প্রোগ্রাম করি অথবা জাভা করেছি, পাইথন করেছি, বেশিরভাগ সময় আমরা নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করি। তো প্রোলগে উল্টো জিনিসটা হয়, যখন আমরা কোনো সিম্বলিক অথবা তোমার নন নিউমেরিক কম্পিউটেশন নিয়ে আলোচনা করি, তখনই বেসিক্যালি প্রোলগ প্রোগ্রামিং আমাদের কাজে লাগে। তো আর যখন আমরা এআই নিয়ে কাজ করি অথবা কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স বা যাই বলো না কেন, সেখানে কিন্তু বেসিক্যালি রোবট যেভাবে চিন্তা ভাবনা করে, মেশিন যেভাবে চিন্তা ভাবনা করে, সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এই জন্যেই প্রোলগের ডেফিনেশনের সাথে তোমার এআই অনেকটাই তোমার খাপ খেয়ে যায়, কারণ আম, এখানেও যুক্তি দিয়ে ভাবতে হবে। আর প্রোলগ প্রোগ্রামিংও তোমার নন নিউমেরিক কম্পিউটেশনের জন্য ইউজ করা হয়। তো এই জন্য লিখে রাখতে পারো, প্রোলগ ইজ ইউজড ফর ইন এআই ফর দিস রিজন। এভাবে পয়েন্টটা লিখে রাখতে পারো। না, জিনিসটা আরো বেটার ভাবে তোমরা লিখতেই পারো। ধরো এইভাবে লিখে রাখতে পারো, ধরো লেখো, প্রোলগ ইজ ইউজড ইন এআই বিকজ দু রকমের ম্যানিপুলেশন হয়, একটাকে বলা হয় তোমার ইনফারেন্স ম্যানিপুলেশন, আরেকটাকে বলা হয় সিম্বল ম্যানিপুলেশন। তো এগুলো লিখে রাখো, বিকজ ইনফারেন্স ম্যানিপুলেশন অ্যান্ড সিম্বল ম্যানিপুলেশন is needed and it can be implemented easily by Prolog. আচ্ছা, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে প্রোলগের মেইন ডিফারেন্সটা কি? আচ্ছা, আমাকে সবাই একটু বলার চেষ্টা করো, তোমরা তো আজ অব্দি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছো। প্রসিডিউরাল প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড যেটাই আমরা করি না কেন, এই ধরনের প্রোগ্রামিংয়ে আমাদের মেইন উদ্দেশ্যটা কি? কে বলতে পারবে? এনিওয়ান ট্রাই করো। অনেক প্রোগ্রামিং তো করে নিয়েছো, এই ধরনের প্রোগ্রামিংয়ে কি হয় বেসিক্যালি? মেইন উদ্দেশ্য কি? সে কি 6th সেমিস্টারে উঠে গেছো, এরপরে হায়ার স্টাডিতে যাবে বা জবে যাবে,
আর এখনো প্রোগ্রামিং কি কাজে লাগে সেটাই জানো না? দেখো, যখন প্রসিডিউরাল প্রোগ্রামিং ইউজ করা হয় তখন আমরা একটা প্রবলেম শুনে লজিক দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রোলগে পুরো উল্টো জিনিস হয়, অথবা যখন আমরা লজিক প্রোগ্রামিং করি সেখানে পুরো উল্টো জিনিস হয়। আমাদের যখন আমরা লজিক প্রোগ্রামিং করি সেখানে আমরা প্রবলেম কি করে সলভ করতে হবে সেটা আমাদের আলোচনা করা বা তার লজিক ডিজাইন করা কোনো দরকারই পড়ে না। আমাদের খালি বলা দরকার পড়ে প্রবলেমটা কি। আর লজিক প্রোগ্রামিং, সেটা প্রোলগ হোক অথবা এলআইএসপি যাই হোক না কেন, অটোমেটিক্যালি নিজে থেকেই সেটাকে সলভ করে। তো এরকম লিখে রাখতে পারো, ইন লজিক প্রোগ্রামিং we don't have to mention the logic by which the problem can be solved. Full stop দিয়ে লেখো, here we just need to mention the problem বা mention what is the problem, এভাবে লেখো, and prologue automatically solves it. ফুল স্টপ দিয়ে আরেকটা লাইন লিখে রাখো, তাহলে জিনিসটা ওটা বুঝতে সুবিধা হবে। ইট মিনস ইন প্রোলগ we need to give hints 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 as the solution method। কি বললাম? as the solution method। এই সলিউশন মেথডের নিচে একটা আন্ডারলাইন করে রাখো। তো এই অবধি যা যা লিখলে টিল নাও একবার সবাই পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। দেখো, আমরা গল্পই করব, যেভাবে এর আগেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমরা গল্প করেছি, সো এখানেও আমরা গল্পই করব। তার ভিতর থেকে আমরা আমাদের জিনিসগুলো শিখে নেওয়ার চেষ্টা করব, কারণ এটাই আমার সাথে তোমাদের হয়তো লাস্ট প্রোগ্রামিং শেখা, কারণ আমাদের কোর্স শেষ। আর এরপর এক একজন এক দিকে ছিটকে যাবে, কারোর সাথে হয়তো সারা জীবনই কথা হবে না, এটাই হয় ফ্যাক্ট। তোমাদের আমার সাথে কেন, তোমাদের নিজেদের সাথেও নিজেদেরও আর হয়তো যোগাযোগ থাকবে না, যতই আমরা প্রমিস করি যে যোগাযোগ থাকবে, একসাথে ঘুরবো, কিন্তু হয়ে ওঠে না। এটা পরিস্থিতি বাধ্য করে, কে কোথায় পড়বে, কে কোথায় চাকরিতে যাবে, পুরোটাই আলাদা। সেখানে গিয়ে আবার নতুন বন্ধু বান্ধব তৈরি হবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের 6 বছরের অনেক জার্নি, অনেক কিছু আমরা একসাথে শিখলাম, অনেক বকাঝকা, পড়াশোনা, তার ভিতর থেকে আমরা গেলাম। তো সব কিছুর পিছনে কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া তো আর কিছু করা হয় না। তো যেটুক যা বকাঝকা করা হয়েছে সবই তোমাদের ভালোর জন্য। তো বা যেভাবে যা সাজেশন দিয়েছি সবই তোমাদের ভালোর জন্য। তো যে যে ফলো করেছো তারা হয়তো কিছুটা উপকার পেয়েছো, সেটা তোমাদের রেজাল্টই বলবে। আর তবে মানে এটা নয়, ফিউচারেও তোমরা যেমন তোমাদের সিনিয়ররাও আমাদের যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপগুলোতে অ্যাটাচড রয়েছে টিল নাও। তো নানা সময় নানা রকম অফার আসে, নানা সময় চাকরির ব্যাপার আসে, অনেক কিছু, অথবা আমরা নানা সময় রিইউনিয়ন করি, পিকনিক করি। সেই ইনফরমেশনগুলো গ্রুপে আমি জানাবো, কারণ আমার কাছে একজন যে ছাত্র সারা জীবনই ছাত্র। তো সেখানে দাঁড়িয়ে তোমরা গ্রুপগুলোতে অ্যাটাচ থেকো, তার মানে আমরা অ্যাজ এ ফ্যামিলি থাকলাম সবসময়। আর 2 নম্বর কথা হলো, যখনই সেন্টারে কিছু হবে না হবে, তোমরা সেন্টারেরই পার্ট, তোমাদের জানানো হবে, তোমরা পারলে অ্যাটেন্ডও করবে। আর ফিউচারেও
যখন যেরকম যা সমস্যা লাগবে, অনেক সময় যারা এমসিএ করবে বা এমএসসি করবে সেখানে অনেক পেপার রয়েছে যেগুলো হয়তো কলেজে ঠিকঠাকভাবে হবে না, কারণ সময় কম থাকে। যদি সেখানেও তোমাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, টিউশন লাগে, যেমন তোমাদের অনেক সিনিয়ররা এখানে এমএসসি অথবা এমসিএ এর কোচিং নেয়, তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমি আছি। এমনকি চাকরির ব্যাপারেও যদি কোনো রকমের হেল্প লাগে, এবং হায়ার স্টাডিতে অ্যাডমিশনের ব্যাপারেও যদি কোনো রকমের অ্যাসিস্ট্যান্স লাগে, হেল্প লাগে, তো যে কোনো ব্যাপারে আমার সাথে ডিসকাস করবে। আমি সবসময় আছি, থাকবো, যতদিন বেঁচে আছি, কোনো সমস্যা নেই। এবং খালি তোমার পড়াশোনা না, যদি পার্সোনাল লাইফেও যদি কখনো কোনো ডিজাস্টার হয়, যেমন ধরো সাপোজ বাড়িতে কখনো কারো ভগবান না করুক রক্ত লাগলো, হাসপাতালে ভর্তি করতে হবে, অথবা চোখের অপারেশন, যাই লাগুক না কেন আমার সাথে যোগাযোগ রেখো। এনিওয়ে, এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা এবার একটু লিখে নাও কম্পোনেন্টস অফ প্রোলগ প্রোগ্রামিং। কম্পোনেন্টস অফ প্রোলগ প্রোগ্রামিং। তো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ যে কোনো প্রোগ্রামিংয়ের বেশ কিছু বেসিক কম্পোনেন্ট থাকে, তার উপর বেস করে পুরো প্রোগ্রামিং লজিক ডিজাইনড হয়। তো প্রোলগ প্রোগ্রামিংয়েরও বেশ কিছু তোমার পার্টিকুলার কম্পোনেন্টস রয়েছে। আমি তোমাদের প্রোলগের উপর একটা রেফারেন্স বইও দেবো, গ্রুপে শেয়ার করে দেবো আজকে। তো সবাই পারলে যেদিন যতটা আমি পড়াবো অ্যাটলিস্ট ওই বই থেকে একটু পড়ে নেবে। খুব ফেমাস একটা বই আছে প্রোলগের। তো যদি আমি সব পুরোটাই হাতে ধরে করাবো যতটা লাগবে আমাদের, তো তাও ওই বইটা আমি দেবো, একটু পড়বে, যত পড়বে তত শিখবে। তো এবার একটু লিখে নাও যে কি কি কম্পোনেন্টস রয়েছে প্রোলগ প্রোগ্রামিং এর। ফার্স্ট কম্পোনেন্ট হলো ফ্যাক্ট, এফএসিটি। ফ্যাক্ট বলতে কি বোঝায়? যেটা ট্রু। যেমন যদি আমরা বলি যে আজকে ভোট, তো অবশ্যই সেটা ট্রু। অথবা আমরা যদি বলি যে অঙ্কনা বিবেকানন্দ কলেজের ছাত্রী, এটাও ট্রু। একইভাবে যদি বলি অরিত্র ক্রিকেট খেলে, এটাও ট্রু। তো এগুলোকে আমরা ফ্যাক্ট হিসেবে আইডেন্টিফাই করি। ঠিক আছে? তো ফ্যাক্টের ডেফিনেশনটা একবার একটু লিখে নাও। লেখো, দ্য ফ্যাক্ট ইজ আ প্রেডিকেট। এগুলোকে আমরা বেসিক্যালি প্রেডিকেট বলি। দ্য ফ্যাক্ট ইজ আ প্রেডিকেট দ্যাট ইজ ট্রু। দেখো, আমি যেভাবে বলছি যে বইটা দেবো, হয়তো সেভাবে এই টপিকগুলো এরকমভাবে পরপর থাকবে না। এর ভিতরে আরও অনেক টপিক মিক্স আপ থাকবে, অথবা আগে পরে থাকবে। তো ওইভাবে ধরে তো আর পড়ানো যায় না। যেটা যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট এবং সময়ও কম, এর মধ্যে আমাদের বেশ কিছু জিনিসপত্র শিখে নিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে মেইন পয়েন্টগুলো আমি আলোচনা করব, যেগুলো আমাদের বেসিক্যালি লাগবে যখন আমরা প্রোগ্রামিং করব অথবা ভাই ফেস করব। তো পুরো ডিটেলস আমাদের লাগবে না। তো ফ্যাক্ট মানে কি বুঝলাম তাহলে? দ্য ফ্যাক্ট ইজ আ প্রেডিকেট দ্যাট ইজ ট্রু। একটা এক্সাম্পল পাশে লিখে রাখতে পারো, যেটা বললাম যে নিজের নাম লিখে রেখে রাখো অমুক কলেজের ছাত্র অথবা ছাত্রী। যেমন আমি কি বললাম, অঙ্কনা ইজ স্টুডেন্ট অফ বিবেকানন্দ কলেজ। তো এরকম একটা যা ইচ্ছা লিখে রাখতে পারো, অথবা সূর্য পূব দিকে বা পশ্চিম দিকে ওঠে, কিছু একটা লিখে দাও, যার যেটা মন চায়। অথবা বিরাট কোহলি ইন্ডিয়ার প্লেয়ার, সবগুলোই হলো ফ্যাক্ট। হলো? এবার নেক্সট হলো রুলস। দেখো, রুল বেসিক্যালি তোমার ফ্যাক্টেরই একটা এক্সটেনশন। যখন কোনো ফ্যাক্টকে আমরা কোনো কন্ডিশন ক্লজ দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তো তখনই সেটাকে আমরা তোমার রুলস হিসেবে আইডেন্টিফাই করি। তো যদি কোনো একটা রুল স্যাটিসফাই আমাদের করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে আসতে হবে। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাবো। তো তার আগে রুলসটা কাকে বলে লিখে রাখো। লেখো, দেখো রুলস, এইভাবে কথাটা লিখে নাও। রুলস আর দ্য রুলস আর দ্য এক্সটেনশন অবলিক দিয়ে লিখে রাখো নোশন অফ ফ্যাক্ট
that contain conditional clause. তো শুনলে কি বললাম? রুলস আর notion of facts that contain conditional clause. ফুল স্টপ দিয়ে লিখে রাখতে পারো, if we want to satisfy a rule, comma, conditions শুড বি মেট, মানে কন্ডিশন স্যাটিসফাই না হলে কোনোদিনও তোমার বা কন্ডিশনগুলো তোমার যদি না মেলে তাহলে কোনোদিনও আমরা তোমার রুল স্যাটিসফাইড হবে না। যেমন ধরো তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করো তাহলেই তুমি চাকরিতে অথবা হায়ার স্টাডিতে যেতে পারবে, তাহলে এখানে কন্ডিশন হলো তোমার গ্র্যাজুয়েশন পাস করা, আর রুলটা কি স্যাটিসফাই হলো তুমি গ্র্যাজুয়েশন পাস করলে বলেই কিন্তু তুমি ফিউচারে হায়ার স্টাডিতে যেতে পারলে। ঠিক আছে? তো একটা এক্সাম্পল একটু দেখে নি যে রুলস এখানে কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, নেক্সট উইক থেকে তোমাদের আর 4 দিন করে ক্লাস থাকছে না, আমি আবারও বলে দিচ্ছি। তো 2 দিন ক্লাসও না, আমি গড়ে 3 দিন করে ক্লাস নেব। তোমাদের মঙ্গলবার সকালটা খালি আমরা থিওরি করব, একটু সবাই মাথায় রাখবে। সোমবার কোনো ক্লাস আর নেব না। মঙ্গলবার সকাল থেকে আমাদের থিওরি চলবে, আর আমাদের বুধবার আর শুক্রবার বিকেল, যেহেতু আমাদের প্রজেক্টের ডকুমেন্টেশনের কাজ শেষ, এই 2 দিন করে আমাদের চলবে হলো তোমাদের, অলরেডি তোমরা জানোই, এই প্রোলগ প্রোগ্রামিং আমরা চালাবো। তো সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হবে আমার, তার সাথে দেবাশিস স্যার যেভাবে ক্লাস নিচ্ছেন হবে, আর প্রজেক্টের ক্লাস যেভাবে তোমরা রোববার বা শনিবার যেভাবে কন্টিনিউশন হচ্ছে হবে। আর এবার একটা জিনিস মাথায় দিয়ে দিই, 15 তারিখ মোস্ট প্রবাবলি আমি তোমাদের বলেছিলাম, 15 তারিখ কিন্তু সকাল 8টা থেকে তোমাদের সেন্টারে আসতে হবে। পুরো প্রপার প্রিপারেশন নিয়ে যেভাবে কলেজে পরীক্ষার দিন যাও, ওদিন কিন্তু তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাকে সামনে দেখাতে হবে। আমিও থাকবো, অগ্নিবেশ স্যার থাকবে, আরও 2-1 এক্সপার্ট থাকবে। তো আমরা ওদিন কিন্তু একদম পরীক্ষার দিন যেভাবে তোমাদের পরীক্ষা হবে সেভাবে ভাইভাও নেব। তো তার আগে আপ টু 15 তারিখ অবধি এই যে ক্লাসগুলো আমরা পাবো প্রোলগ অথবা সিআই থিওরি, সেইখানে আমরা কিন্তু যা যা সমস্যা আমাদের আছে পিপিটি নিয়ে আমাকে তোমরা দেখিয়ে নেবে। এখনও কিন্তু অনেকের পিপিটি আমি যাদেরটা দেখেছি টিল নাও, অনেকেই কিন্তু সাজানো ঠিকঠাকভাবে হয়নি, তোমরা আমাকে জানাওনি যে কে কোন পার্ট করবে। তো সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে ইমিডিয়েটলি ডিসাইড করে নিও। দেন আমি পিপিটি দেখে বলে দেবো যে তোমাদের এই ডিভিশনটা ঠিকঠাকভাবে হলো কিনা, কারণ সবাইকেই কিন্তু ভালো মার্ক পেতে হবে। তো এমনও হয়ে যেতে পারে কারো ভাগে বেশি জিনিসটা পড়ে গেল, কারো ভাগে এমন জিনিস পড়লো যেখান থেকে সে মার্ক তুলতে পারবে না, হয়তো সে হয়তো প্রজেক্টের একটা অ্যাক্টিভ পার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা গেলো কেউ ভালো মার্ক পেয়ে যাবে, কেউ খারাপ মার্ক পেয়ে যাবে। তো সেই জিনিসটাই মনিটর হবে। প্যারালালি পিপিটিতে যা মাইনর ভুল আছে অথবা কোনো স্লাইড যদি বাদ দিতে হয়, মডিফাই করতে হয়, সেগুলোও বলে দেবো। তো এগুলো কিভাবে করব, প্রত্যেকটা সিআই অথবা প্রোলগ ক্লাসের পরে আমার সাথে তোমরা আলোচনা করবে, আমি সেভাবে বলে দেবো যে কিভাবে করতে হবে। তো এটা কিন্তু 15 তারিখ পরীক্ষা হবে, তার আগে শেষ করে নিতে হবে। ঠিক আছে? তো 15 তারিখ আবারও বলে দিচ্ছি, পুরো প্রত্যেকটা গ্রুপ মেম্বার সহ কিন্তু তোমাদের 15 তারিখ সকালে সেন্টারে আসতে হবে। 8টা থেকে টানা পরীক্ষা চলবে। ঠিক আছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সবাইকে দিতে হবে, সবাই ল্যাপটপ নিয়ে আসবে, অথবা যদি কেউ ল্যাপটপ না থেকে থাকে, ডেস্কটপে করে থাকো, তাহলে পেন ড্রাইভে নিয়ে আসবে এবং আগে থেকে আমাদের জানিয়ে দেবে, আমরা ল্যাপটপের ব্যবস্থা রাখবো, অথবা তোমাদের বন্ধু বান্ধবের তো ল্যাপটপ থাকবেই। তো যার ল্যাপটপে তোমরা দেখাবে তার ল্যাপটপে আগে এসে ডাম্প করবে, দেন আমরা গ্রুপ ওয়াইজ ডেকে নেব, এমনভাবে সাজাবে যে সবার লাস্টে প্রেজেন্টেশন দেবে সেই বেসিক্যালি পিপিটিটা মেশিনে বসে কন্ট্রোল করবে। নিজেদের মধ্যে কিন্তু আগে 2-1 প্র্যাকটিস করে নিও, যাতে সিঙ্ক্রোনাইজেশনটা ঠিকঠাক থাকে। দেখা গেলো তুমি বলছো, সে স্লাইড চেঞ্জ করে বেরিয়ে গেল, সেগুলো যেন না হয়। তো সেভাবে করবে যে শুরুতে বলবে, চেষ্টা করবে তুমি যদি বাংলাতেই কন্টিনিউ করতে চাও, শুরুটা যেন অ্যাটলিস্ট একটু ইংলিশে বলে শুরু করতে পারো। টিচারকে গ্রিট করে শুরু করতে হবে। তো
তো এই জিনিসগুলো আমরা ওদিনও বলবো। মক টেস্ট মানেই তো তাই, কোথায় কি ভুল হচ্ছে, কি কি ভাইবা হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে। যে যে পোর্শন থেকে ভাইবা করছো থিওরি থেকে কিন্তু সেই পোর্শনগুলো ভালো করে পড়বে। ধরো কেউ একজন ইয়ার মডেল বলবে, তো অবশ্যই কিন্তু ইয়ার মডেল সম্বন্ধে তার খুব ডেপথ নলেজ থাকতে হবে, এবং অবশ্যই তাকে কিন্তু তোমার নর্মালাইজেশন এই অবধি নলেজ থাকতে হবে, এখান থেকে তার ভাইবা বেশি হবে। কেউ যদি ইন্ট্রোডাকশন বলো, তাকে এই ধরনের কোশ্চেনগুলো অবধারিতভাবে আসবে। কেন তুমি এই প্রজেক্টটা চয়েস করলে, কেন এই ধরনের, তো মার্কেটে অনেক প্রজেক্ট আছে, তার সাথে তোমার প্রজেক্টের ডিফারেন্স কি, এরকম হাজার রকমের প্রশ্ন তার দিকে তেড়ে আসবে। যে তোমার স্ন্যাপশট বোঝাবে, তাই কিন্তু পুরো সফটওয়্যার সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে, সফটওয়্যারটা ভালো করে আগে চালিয়ে দেখবে। হয়তো তাকে কিছুটা ডেটাবেস থেকে কোয়েশ্চেন হবে, কিছুটা তার টিচার যদি কোড সম্বন্ধে জানে, হয়তো এইচটিএমএল সিএসএস পিএইচপি থেকেও তোমাকে কোডিং হতে পারে, কোয়েশ্চেন হতে পারে। যদিও ইউজিসি নিয়ম অনুসারে কোডিং থেকে কোয়েশ্চেন করা যায় না, কিন্তু তারপরেও টিচার করতেই পারেন, তোমার কিচ্ছু করার, তুমি তো টিচারকে বলবে না যে ইউজিসি নিষেধ করে দিয়েছে, সেক্ষেত্রে তোমার ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। তো ওই দিনের পরীক্ষায় বিশেষ করে আমার আন্ডারে যে গ্রুপগুলো রয়েছে, অথবা বেহালা কলেজের এএলএম ম্যাডামের আন্ডারে যে গ্রুপগুলো রয়েছে, তাদের কিন্তু মার্ক ডিটারমাইন্ড হয়ে যাবে অনেকটাই, যে কে কি পেতে চলেছে। অলরেডি তোমরা এতদিন ধরে যা পারফরমেন্স দিয়েছো গ্রুপ ওয়াইজ, সবই আমরা মনিটর করেছি, একটা মার্ক অলরেডি ভেবেই রেখেছি কে কি পাবে। ওই দিন আরও জিনিসটা ফাইনালাইজ হবে। তো খুব ভালোভাবে সব প্রিপারেশন নিয়ে আসবে। যদি ওদিন মক টেস্ট দেখা যায় যে ওয়েল অ্যান্ড ফাইন, তোমার গ্রুপের 80-90% একদম ঠিক, তাহলে আর সেকেন্ড মক টেস্টে বসতে হবে না, একদিনই হয়ে গেল। কারণ পরীক্ষাও এসে গেছে, আমরা ফার্স্ট ভেবেছিলাম দুটো মক টেস্ট নেব, তো সেটা দরকার যাতে না পড়ে সেটাই চিন্তা, কারণ বারবার আবার সেন্টারে আসা সেটা একটা মুশকিল। তো তোমরা যদি নিজেরাই চাও যে আরেকবার দেবে, সেক্ষেত্রে আমরা হয়তো অনলাইনে নিয়ে নিলাম। তো পরীক্ষার আগে আর বারবার তোমাদের টেনে আনতে চাইছি না, কারণ নিজেদের পড়াশোনা করার সময় এসে গেছে। তো ওই দিনটাই আমরা একদিন ডেডলাইন ধরেই এগোবো। তো একদম আপমোস্ট প্রিপারেশন নিয়ে আমরা আসবো, এসে ঝামেলা মেটাবো। আর ওই দিন সবাই ডকুমেন্টেশনের ফাইনাল ফাইল পিডিএফ করে নিয়ে আসবে। তোমাদের অনেক বেশিরভাগেরই ডকুমেন্টেশনে তোমার স্ন্যাপশট কোড এগুলো অ্যাড করা নেই, আর যেখানে যেভাবে যা সাজাতে বলেছিলাম সেভাবে সাজিয়ে ওদিন ফাইনাল ডকুমেন্টটা নিয়ে আসবে। আমি ফাইনালভাবে চেক করব, যখন একটা গ্রুপে পিপিটি প্রেজেন্টেশন হবে তখনই আমি চেক করে দেবো। তো বুঝতেই পারছো অনেকটাই করেই সময় লাগবে। তো আমরা গ্রুপে সেভাবে শিডিউল বলে দেবো, কে কিভাবে তোমরা আসবে। কারণ অ্যাট এ টাইমই সবাই এসে বসে থাকে তো লাভ নেই, আসলে আসতেই পারে, তাহলে বাকিরা যেভাবে কি করছে না করছে সেই সম্বন্ধে দেখতে পারবে। তো এক একটা গ্রুপে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তো লাগবেই। তো সেইভাবে দাঁড়িয়ে আমরা শিডিউল করে দিয়ে দেবো একটা গ্রুপে, সেইভাবেই তোমরা আসবে, ঠিক আছে? তো এই হলো পদ্ধতি। তবে একদম ধরো তোমার শিডিউল করা হলো 10টা, তুমি 10টাতেই ঢুকলে, সেটা যেন না হয়। চেষ্টা করবে 9:30টার মধ্যে ঢুকে যেতে, কারণ এসে তোমার মেশিনও সেট করতে হবে। তুমি আসলে তোমার গ্রুপ মেম্বারও যে অ্যাট এ টাইমে আসবে তার কোনো মানে নেই। তো চেষ্টা করবে সবাই 9:30, যদি আধ ঘন্টা আগে মিনিমাম এন্ট্রি করার, যে টাইমটা তোমাদের দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আমরা প্রেজেন্টেশনটা ওই দিন কনফার্ম পারফর্ম করবো। তো তার আগে অবধি কিন্তু সবাই আমাকে দেখিয়ে নিও। তো যা হোক, এটাই একজন্যই করা, যাতে তোমরা একদম আপমোস্ট কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে পারো। তোমাদের বাকি যারা প্রজেক্ট করছে কোথাও এরকম কিছুই হচ্ছে না, অনেকে ডকুমেন্টেশনই রেডি হয়নি এখনো। তো আমরা কেন করছি, 60 মার্কস যাতে আমাদের কোনোভাবে মিস না হয়, আমাদের অনেকটাই কিন্তু এগিয়ে দেবে এই 60 মার্কস। তো সেখানে দাঁড়িয়ে কোনোভাবে যাতে আমরা সেটা মিস না করি, সেটাই চেষ্টা করা খালি। আচ্ছা, তো রুলসের একটা এক্সাম্পল দেখে নি যে কিভাবে এখানে আমরা রুলস অ্যাপ্লাই করি। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, হোপফুলি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। আমাদের তো এই মাস পুরোটাই ক্লাস চলবে, এবং পরীক্ষার আগের দিন রাত অবধি আমি তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল থাকবো। যার যেখানে যা সমস্যা আমার সাথে শেয়ার করে নেবে, কোনো চিন্তা নেই। ধরো কোনো সময় এরকম বলা হলো, তোমার বাড়ির উদাহরণই দিই, ধরো তোমার ঠাকুরদা বা দাদু আছেন, যদি জিনিসটা আমরা এরকম দাদুই লিখলাম, যদি ব্র্যাকেটের মধ্যে এরকম কখনো লিখি, ধরো x, y, এইভাবেই একটা রুল তৈরি করা যেতে পারে। আগে লিখে নিই, দেন জিনিসটাকে আমি এক্সপ্লেইন করবো। ধরো তোমার বাবা, এটা একটু লিখে নিতে পারো যেভাবে লিখলাম আমি।
ধরো তোমার আচ্ছা এটা লিখে নাও। তো জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, ধরো বলা হলো যদি এক্স ওয়াই এর গ্র্যান্ডফাদার হতে হয় বা তোমার দাদু হতে হয়, তাহলে এক্স যদি ওয়াই এর দাদু হতে হয় তাহলে অবশ্যই জেডকে তোমার প্যারেন্ট হতে হবে ওয়াই এর, অ্যান্ড এক্সকে অবশ্যই জেড এর বাবা হতে হবে। তো জিনিসটাকে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। খুব একটা সোজা তো হবে না, যুক্তিবিদ্যা এরকমই বলে যে তুমি ছাগল ঘাস খায়, তুমি ছাগল কা মানে ইন্ডিয়ালিকলি তুমি ঘাসই খাচ্ছ। তো প্রোলগ পুরোটাই যুক্তিবিদ্যার উপরে বেস করে তৈরি করা, যুক্তি দিয়ে দিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে। তো যেটা বললাম সেটাকে যদি একটু ইংলিশে বলার চেষ্টা করি তোমাদের হয়তো আরেকটু সুবিধা হবে। পাশে ব্র্যাকেটে লেখো, লেখো ইফ এক্স টু বি দ্য দাদু অফ ওয়াই, comma z should be a parent of y and x should be baba of z। তো জিনিসটাকে এইভাবে আমরা লিখতে পারি। তো একবার পড়ে নাও জিনিসটা, দেখো বুঝতে পারছো না। তো ইট ইজ আ রুল। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো এই অবধি আরেকবার দেখে নাও কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারণ এগুলো রিপিট করবো না। নেক্সট আসছে কোয়েশ্চেন। তো তিনটে কম্পোনেন্টের কথা ফার্স্টেই বলেছিলাম, তো লাস্ট কম্পোনেন্ট হলো কোয়েশ্চেন। দেখো যখন একটা প্রোলগ প্রোগ্রাম আমরা রান করি আমাদের অবশ্যই একটা কোয়েশ্চেনের দরকার পড়বে, আর এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারই উঠে আসবে তুমি যে ফ্যাক্ট এবং রুলস ডিফাইন করবে তার উপর বেস করে। তো জিনিসটা পুরোটাই উল্টো, দেখতেই পাচ্ছ একটু অন্যরকম প্র্যাকটিস আমাদের করতে হচ্ছে। তো এটা একটু লিখে রাখতে পারো এইভাবে, হোয়েন উই রান আ প্রোলগ প্রোগ্রাম, when we run a prolog program, comma, we need some questions and those questions can be answered by the given facts and rules. তো হোপফুলি লিখলাম। আচ্ছা, আমি তোমাদের বাড়িতে অবশ্যই কিন্তু যারা এখনো মেশিনে লোড করনি আজকের মধ্যে জেএনইউ প্রোলগ অথবা তোমাদের কলেজের মেশিনে আরও প্রোলগের অনেক ভার্সন আছে, যে যেটা মোটামুটি প্র্যাকটিস করেছো যেরকম একটা প্রোলগ তোমাদের মেশিনে নামিয়ে নিও। যারা এখনো শুরুই করনি তো জেএনইউ প্রোলগ নামাতে পারো, কোনো অসুবিধা নেই। বেশিরভাগ কলেজে জেএনইউ প্রোলগই তোমাকে দেবে, তো ইনস্টল করে নিও। যদি ইনস্টল করতে গিয়ে অথবা বেসিক প্রোগ্রাম চালাতে গিয়ে কোনো রকমের সমস্যা হয় আমি তো এখানে হিন্টস দেবই। আনফর্চুনেটলি আজকে আমার এই মেশিনটাতে তোমার যে ল্যাপটপ দিয়ে পড়াচ্ছে এটাতে আমার জেএনইউ প্লট ইনস্টল করা প্রোলগ ইনস্টল করা নেই, তো আমি আর এর মধ্যে করলাম না কারণ সময়টা একটু নষ্ট হবে। তো আজকে আমি জাস্ট একটু
থিওরি লিখে লিখে কোডিং দেখাই, আমি তোমাদের বলে দেবো কি করে কোড চালাতে হয়। তারপরেও যদি ফার্দার প্রবলেম হয় আমি নেক্সট দিন ক্লাসের আগে আমার এই মেশিনে আমি ইনস্টল করে নেবো, এখানেও চালিয়ে দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর আমি তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো অথবা যে হাউ টু রান আ প্রোলগ প্রোগ্রাম ইন জেএনইউ প্রোলগ, অথবা তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো, প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে। আজকালকার দিনে তোমরা অনেক বেশি স্মার্ট, আমি না দেখালেও রান করে নিতে পারবে। তো এই সপ্তাহের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা একটু মানে আজকের মধ্যে এই জিনিসটা আমরা কনফার্ম করে নেব যে কিভাবে আমরা কাজ করব। আর তার সাথে সাথে আরেকবারও বলে দিই, আমরা কিন্তু এই মঙ্গলবার আমাদের হ্যাঁ মঙ্গলবারই আমাদের থিওরি ক্লাস হবে। আমাদের আর প্রোলগ তো বেশি বাকি নেই, আমি চেষ্টা করব এই মঙ্গলবারের ক্লাসেই তোমাদের পুরো পার্টটা শেষ করে দেওয়া যায় কিনা। যদি হয়ে যায় তাহলে আমাদের নেক্সট উইক থেকে 3টে ক্লাসের প্রোলগ হবে, মঙ্গলবার এবং বুধবার এবং শুক্রবার করে। জাস্ট একটা ক্লাস আমি বন্ধ করলাম, সোমবারের ক্লাসটা, কারণ অন্য ব্যাচকে দিতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রোলগের হিস্ট্রি। তো হিস্ট্রি নিয়ে খুব বেশি আমি গেজাবো না, জাস্ট কয়েকটা জিনিস একটু মাথায় দিয়ে রাখবো। প্রোলগ তোমার সবার আগে তৈরি করেছিলেন বেশ কিছু বিজ্ঞানী, এর পেছনে তোমার দায়ী ছিলেন। যে নামটা আমরা একটু মনে রাখবো, নামের পুরো নামটা আমার এই মোমেন্টে মনে পড়ছে না। আচ্ছা, প্রোলগের ফার্স্ট ভার্সন কি বলা আগে সেটা মাথায় আসলো, সেটা একটু লিখে নাও। মার্সেলি প্রোলগ, মার্সেলি বানানটা হলো MARACILLE, মার্সেলি প্রোলগ একসাথে লেখো স্পেস দিয়ে। এটা তৈরি হয় 1970-71 এই সময়। ঠিক আছে, আর এটা তৈরি করেন নামের বানানটা আমার এই মোমেন্টে মনে পড়ছে না, আমি একটু বলে দিচ্ছি। এই ধরনের উচ্চারণ হবে, তোমরা একটু উইকিপিডিয়াতে দেখে নিতে পারো। যেটা হলো কোলমেউয়ার, এই জাতীয় একটা নাম ছিল। আমি একটা বানান বলে দিচ্ছি, একটু লিখে রাখো। CALMERUER, এই ধরনের নামটা হবে, কোলমেরার অথবা এই জাতীয় কিছু একটা। ঠিক আছে, উনি ফার্স্ট এই মার্সেলি প্রোলগ নিয়ে কাজ করেন। আর পরবর্তীকালে প্রোলগ বেসিক্যালি কম্পাইল হয় না, প্রোগ্রাম ইন্টারপ্রিট হয়। তো ফার্স্ট প্রোলগ ইন্টারপ্রিটার যার নাম হলো রসেল, ROUSSEL, 1975-এর শেষের দিকে তৈরি হয়। ঠিক আছে, তো রসেল লিখে রাখতে পারো। তো এটুকু হিস্ট্রি থাক। এইবার আমরা চলে আসি, আমরা কোথায় কোথায় প্রোলগ ইউজ হতে পারে। তাহলে লিখতে পারো অ্যাপ্লিকেশন অফ প্রোলগ। তোমাদের যে বইটা আমি দেবো সেখানেও তোমরা হিস্ট্রি পেয়ে যাবে, ওখান থেকেও পড়ে নেবে, অসুবিধা নেই। তো প্রোলগ অনেক জায়গায় ইউজ করা হয়, আমি কিছু পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। প্রথম হলো ধরো প্রবলেম সলভিং, NLP মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তারপর লাগো ML মেশিন লার্নিং, তারপর লাগো রোবোটিক্স, তারপর লাগো অটোমেশন সিস্টেম। আজকালকার দিনে আমাদের বাড়ির অনেক ডিভাইস স্মার্ট ডিভাইস, ধরো এসিও চলে এসেছে স্মার্ট ডিভাইস, ঘরের যেরকম টেম্পারেচার হবে নিজে থেকে অ্যাডজাস্ট করে চালাবে। তো এর ভিতরেও তোমার কিন্তু প্রোলগ ইউজ হতেই পারে, রোবোটিক্স ইউজ হচ্ছে। তার সাথে সাথে লিখে রাখো তোমার স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ, অটোমেশন প্রবলেম। এই অটোমেশন প্রবলেম অথবা অটোমেশন সিস্টেম লেখো, বেটার হবে। এটাই বেসিক্যালি আমাদের বাড়িতে যে যেমন বিভিন্ন রকমের ডিভাইস আছে সেগুলোকে যখন আমরা কোডিং করে স্মার্ট বানানোর চেষ্টা করি।
নেক্সট লিখতে পারো তোমার আইডিআর। আইডিআর কথাটার পুরো মানে হলো ইন্টেলিজেন্ট ডেটাবেস রিট্রিভাল। আর লাস্টলি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই সবই যদি উপরেগুলো যেগুলো বললাম সবই এআই এর আন্ডারে মোরাললেস পড়ে যায়, তারপরেও লিখে রাখো। তো প্রোলগের কোন ভার্সন ডাউনলোড করবো না করবো এমন কোনো ব্যাপার নেই, তুমি যেটা ইচ্ছা ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। গুগলে গিয়ে তুমি যদি সার্চ করো যে প্রোলগ, জেএনইউ প্রোলগ, প্রচুর ওয়েবসাইট থাকবে, দেখবে ডাউনলোড করবে। তুমি ওদের মেইন তোমার ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, যেটা হলো জি প্রোলগ, ছোট হাতের জি লিখে রাখতে পারো, prolog.org। যেমন পাইথনের আমরা অরিজিনাল যে কম্পাইলার রয়েছে সিএমডি বেস, সেটা আমরা পাইথনের অরিজিনাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারি। তো একইভাবে gprolog.org হলো গিয়ে আমাদের তোমার অফিসিয়াল ওয়েবসাইট অফ প্রোলগ, যেখান থেকে তুমি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে, তোমার কম্পিউটারের ভার্সন থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলে দেখবে একটা ইএক্সটি ফাইল চলে আসছে, দেন পরপর নেক্সট করে করে তুমি তোমার যেভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে সেভাবেই তোমার বেসিক্যালি প্রোলগ ইনস্টল করতে হয়। ব্যাস হয়ে গেল। আর প্রোলগ যখন তুমি ওপেন করবে, তুমি নোটপ্যাডের মতো একটা উইন্ডো খুলবে, দেখতে পারবে, সেখানে তুমি দেখতে পারবে এরকম ভাবে একটা সিম্বল আসবে। আমি একটু লিখে দিই, এইরকম। এর পাশে দেখবে মাউসটা ব্লিঙ্ক করছে, তার আগে তোমার প্রোলগের ভার্সন এগুলো নিয়ে লেখা থাকবে। ড্যানিয়েল ডায়াস বলে একজনের নাম থাকবে, উনি বেসিক্যালি প্রোলগ, জেএনইউ প্রোলগ ডেভেলপমেন্টের পিছনে দায়ী রেসপন্সিবল, মানে ইনভেন্টর। তো তার নিচে দেখবে এরকম, এখানেই মাউসটা ব্লিঙ্ক করছে, তোমাকে এরকমই কোড লিখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটু সবাই মেনশন করি, আমরা যে কোনো প্রোগ্রাম চালাতে গেলে তো ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, সি প্রোগ্রামেও তাই করেছি ডেনিস রিচিকে সম্মান জানিয়ে। তো এখানে আমরা তাকেই সম্মান জানাই। আমরা সিতে দেখেছি যখন কোনো একটা লাইন আমরা প্রিন্ট করি, আমরা প্রিন্টএফ লিখে করেছি প্রিন্ট। আমরা যখন শেল প্রোগ্রামিং করেছি আমরা ইকো লিখে করেছি, যখন আমরা জাভা করেছি system.out.println, একেবারে পাইথনে প্রিন্ট লিখে করেছি। তো এক একটা প্রোগ্রামের এক রকম সিনট্যাক্স রয়েছে। এখানে আমাদের যেটা লিখতে হয়, রাইট লিখে ব্র্যাকেটের মধ্যে আমরা যদি সিঙ্গেল কোটের মধ্যে লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে কোড শেষ করব, দিয়ে কোনো সেমিকোলন দেওয়া লাগে না। তুমি এখানে যেটা দিতে পারো ফুল স্টপ দিয়ে করতে হয়, কারণ এখানে আমরা সেন্টেন্সের মতো লিখি, তাহলে এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু সেমিকোলন চলে না, এখানে ফুল স্টপ দিতে হয়। দিয়ে তুমি যখন এন্টার মারবে, পরের লাইনে দেখিয়ে দেবে হ্যালো ওয়ার্ল্ড। তার নিচে তোমার দেখবে ইয়েস বলে একটা টার্ম আছে, তুমি যদি ইয়েস লিখে এবার এন্টার মারো, ধর এরপরে তুমি পরের লাইনে এরকম দেখতে পারবে আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। আমি একটু লিখে দেখা, যেহেতু কম্পাইলার থাকলে আরো সুবিধা হতো, এই ঝামেলাগুলো হতো না। এবার তুমি যদি তারপরে মাস্টার বিলিং তুমি ইয়েস লিখে এন্টার মারো, তুমি দেখবে তারপরে আবার এই সিম্বলটা ব্যাক করে গেছে, তারপর তুমি আবার কোড করতে পারবে। তো একটা কথা বলে রাখি, তোমাদের একটু আগে একটা টার্ম আমি মেনশন করলাম, যে প্রোলগ প্রোগ্রামিং হলো একটা স্ক্রিপ্ট, তোমার ইন্টারপ্রিটার ইউজ করে করা হয় প্রোলগ প্রোগ্রামিং। এই জন্য প্রোলগ প্রোগ্রাম কিন্তু স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক সময় ভাই কোয়েশ্চেন করে। তো যেভাবে আমরা পাইথন প্রোগ্রামও দেখি স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শেল প্রোগ্রামিংও স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো পাইথন প্রোগ্রামও তোমার এই প্রোলগ প্রোগ্রামিং যেটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস তুমি যখনই এক একটা করে লাইন লিখছো তখনই সেটা কম্পাইল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর প্রোলগ প্রোগ্রামিং যখন আমরা সেভ করব, আমরা সি প্রোগ্রাম সেভ করি ডট সি বলে, এখানে ডট পিএল বলে সেভ করতে হবে, তাহলে প্রোগ্রাম নেম ডট পিএল। ওকে, তো পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো একটা পাইথন প্রোগ্রামিং লিখবো, সবার আগে কিন্তু আমাদের প্রোগ্রামটাকে প্রপারলি সেভ করতে হয়। তো আমি কিছু স্টেপ লিখে দিচ্ছি, এগুলো একটু লিখে রাখো, সেভাবে প্রোগ্রাম সেভ করতে হবে। তারপর একটু কি বললাম, গুগলে দেখে নিও, প্রচুর ছবি দিয়ে দিয়ে প্রচুর ওয়েবসাইটে বলে দেওয়া রয়েছে কী করে চালাতে হবে। তারপরেও যদি ফার্দার সমস্যা আমাকে জানিও, তোমাদের যে বইটা দেবো সেখানেও মনে হয় মেনশন করা রয়েছে, নাহলে আমি তোমাদের একটা পিক্টোরিক্যাল পিডিএফ দিয়ে দেবো, যেটা দিয়ে দিয়ে দেখতে পারবে কী করে চালাতে হবে। আর না হলে তো মাঝখানে একটা দিন দুটো দিন, মঙ্গলবার বলছি বুধবারের ক্লাসে আমরা সকালে সকালে আমি চালিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমার প্রোলগ প্রোগ্রামিং চালাতে হয়। তো নানা রকম পদ্ধতি রয়েছে, অলরেডি তোমরা কলেজেও তো মোরলেস কিছু না কিছু হয়েছে, অ্যাটলিস্ট বেসিক প্রোগ্রাম কী করে চালাতে হয় জানো। তাও আমি একটু লিখে দিই, সবাই একটু লিখে নাও।
দেখো স্টেপস টু রান আ প্রোলগ প্রোগ্রাম। তো ফার্স্ট একটু ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, দেখো বিফোর এক্সিকিউটিং আ পিএল ফাইল, পিএল মানে প্রোলগ ফাইল, comma, we must save the file into the directory where the GNU Prolog console is pointing. তো এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার প্যারা করে লেখো, if the proper directory is not pointed, comma, then change the directory by following steps. দিয়ে এবার স্টেপগুলো একটু লিখে নাও। স্টেপ 1 এ লেখো, দেখো ফ্রম দ্য প্রোলগ কনসোল, প্রোলগ যে স্কুলে আমরা যে স্ক্রিনে আমরা প্রোগ্রামিং লিখি, যারা আমরা আর প্রোগ্রামিং করেছি আমরা জানি যেখানে আর প্রোগ্রামিং লিখি বেসিক্যালি সেটাকে আর কনসোল বলা হয়। যেখানে আমরা পাইথন প্রোগ্রামিং লিখি সেটাকে আমরা পাইথন কনসোল বলতে পারি। যেখানে আমরা শেল প্রোগ্রামিং লিখি সেটাকে আমরা ভিআই কনসোল অথবা শেল কনসোল বলতে পারি। তো একইভাবে যেখানে তোমার প্রোলগ প্রোগ্রামিং লেখা হয় সেটাকে প্রোলগ কনসোল বলা হয়। তো এইভাবে লিখতে পারো, ফ্রম দ্য প্রোলগ কনসোল, কমা, গো টু ফাইল। তুমি যখন কনসোলটা দেখতে পারবে নোটপ্যাডের মতোই দেখাবে, উপরে এরকম ফাইল যেখানে থাকবে সেখানে ক্লিক করবে এভাবে। তো সেখান থেকে দেখতে পারবে যখনই ক্লিক করবে চেঞ্জ ডিরেক্টরি বলে একটা অপশন দেবে। তাহলে গো টু ফাইল, তার পাশে অ্যারো দিয়ে লিখে রাখো ক্লিক অন চেঞ্জ ডিরেক্টরি, CHANGEDIR, এই অবধি লিখে রাখতে পারো। দেখো অনেক ভার্সান একটু চেঞ্জ হতে পারে। তো আমার এতদিন ধরে করাতে করাতে, কম বছর তো করাচ্ছি না, 16 বছর ধরে করাচ্ছি, তো যেটুক কমন সেগুলোই বলার চেষ্টা করছি। একটু এদিক সেদিক হলেও হতে পারে, কারণ মানুষ তো এতগুলো প্রোগ্রামিং ভাবতে হয়, একটা দুটো প্রোগ্রামিং তো মাথায় রাখি না, তো একটু ভুল হতেই পারে। কমা দিয়ে রাখো, দেন ক্লিক অন দ্য মেনু। নর্মাল যেভাবে যা ডিরেক্টরি চেঞ্জ করে তোমরা সবাই জানো, নেভিগেশন টুল দিয়ে সেভাবেই করছি আমরা। আর স্টেপ 2 তে লেখো সিলেক্ট দ্য প্রপার ফোল্ডার অ্যান্ড প্রেস ওকে। ব্যাস এইভাবে ডিরেক্টরি আমরা চেঞ্জ করে নেব। এবার তুমি যদি প্রোলগ কনসোলে চলে আসো, তুমি দেখতে পারবে প্রোগ্রামটাও ঠিকঠাকভাবে সেভ করে দিয়ে, মানে পুরো তোমার ডিরেক্টরি পাথ তো তোমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি আমরা ডিরেক্টরি চেঞ্জ করে নেব। এবার স্টেপ 3 লেখো, এখনো শেষ হলো না। এইবার আমাদের একটা ফাইল তৈরি করতে হবে যার এক্সটেনশন অবশ্যই হবে .pl। তার ভিতরে আমরা নিচের কোডটা লিখব। কিভাবে কোড লিখবো দেখো, এবার আমরা এটা তো নর্মাল কনসোলে লিখলাম, এবার পাইথন ফাইল তৈরি করে কি করে আমরা লিখবো কোড সেটা দেখে নাও। অলরেডি হোপফুলি অনেকেই জানো, আমরা এভাবে লিখে শুরু করতে হয়। ধর এরকম লিখলাম, এরকম মেইন বলে একটা করতে হবে। এরপরে কিন্তু আমরা কমা দেব, নট তোমার ফুল স্টপ। পরের লাইনে আমরা এভাবে লিখবো,
ধরো আমরা প্রোগ্রামটা নেম দিলাম স্যাম্পল, দিয়ে ফাইনালি ফুল স্টপ দেবো। ঠিক আছে, দেন এই প্রোগ্রামটাকে আমরা সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবো। এবার যদি আমরা কনসোলে চলে যাই, কনসোলে গিয়ে যদি প্রোগ্রামের নেমটা যদি আমরা সেভ করি তোমার হ্যালো ওয়ার্ল্ড বলে, ঠিক আছে, তাহলে সবার আগে সেই কোডটাকে আমাদের চালাতে হবে। কী করে চালাবো, তুমি যখন এবার কনসোলটা ওপেন করবে তুমি দেখবে এরকম একটু হিব্রু অনেকের মনে হবে ফার্স্ট টাইম, আমি নেক্সট দিন তোমাদের যখন দেখিয়ে দেবো চালিয়ে দেখবে কঠিন কিছুই না। আমরা যখন কোডটা চালাবো ফাইলটার নেমটাকে আমাদের এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, ডট পিএল না লিখলেও চলে, পরে ডট দেবো। তুমি যখন এটা দিয়ে এন্টার মারবে ও কোডটাকে কম্পাইল করবে, করে তোমার দেখাবে বেশ কিছু ইনফরমেশন, সেগুলো আমাদের কোনো চিন্তা নেই। তারপরে তুমি যখনই ইয়েস লিখবে, ঠিক আছে, দিলে দেখবে আবার তোমার এই জিনিসটা ব্যাক করে আসছে। ঠিক আছে, তার পাশে তোমাকে লিখতে হবে মেইন। সবসময় আমরা মেইনটাকে চালাই, যেমন সি প্রোগ্রামে মেইন ফাংশন থাকে, এখানেও মেইন লিখেছি আমরা। যখন এটা লিখে তুমি এন্টার মারবে তুমি দেখতে পারবে পরের লাইনে প্রিন্ট হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্রোলগ প্রোগ্রাম, এবং তার পাশে প্রিন্ট হবে দিস প্রোলগ কোড ইজ রিটেন ইনটু স্যাম্পল ডট পিএল ফাইল। পরের লাইনে আবার তুমি যদি ইয়েস লিখে এন্টার মারো তুমি আবার দেখবে ওই তোমার কার্সারটা আবার ব্যাক করে যাচ্ছে, সেখানে তুমি অন্য কোড চালাতে পারবে। তাহলে এইভাবে আমরা কনসোলেও কিছু লিখতে পারি, যেভাবে আমরা পাইথনের ক্ষেত্রেও তোমরা দেখেছো সিএমডিতেও তোমরা লিখতে পারো কমেন্টগুলো, একইভাবে আমরা পাইথন ফাইল তৈরি করে সেখানেও লিখতে পারি। শেল প্রোগ্রামে আমরা দেখেছি আমরা টার্মিনালেও কোড লিখতে পারি, আবার ভিআই এডিটরে গিয়ে কোড লিখে সেটাকে এক্সিকিউশনও করতে পারি। তো এখানেও তাই, দুভাবেই কাজ করা যায়। কারণ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো এই সুবিধাই রয়েছে, কমান্ডগুলোকে আলাদা করেও চালানো যায়, তুমি কমান্ডগুলোকে প্রোগ্রামের ভিতরে লিখেও চালাতে পারো। ঠিক আছে, তো এই অবধি কোনো কোশ্চেন থাকলে করে নিতে পারো। আচ্ছা, তোমাদের তো কমিটমেন্ট করে দিলাম যে মঙ্গলবার কোর্স শেষ করে দেবো, দেখে তো সিআই এর কোন চ্যাপ্টার বাকি আছে মাথায়ও নেই। এই লাস্ট দিন আমাদের নিউরাল নেটওয়ার্ক শেষ হয়েছিল, যারা ছিল একটু রেসপন্স করো তো। নিউরাল নেটওয়ার্কটা হয়ে স্যার গেছে, শেষ হয়ে তবে পিডিএফটা কমপ্লিট হয়ে গেছে। শেষ হয়েছে, রাফসেট আর ফাজিল পোর্শনটা বাকি আছে। কোনটা? স্যার রাফসেট আর ফাজিল পোর্শনটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, বলেই দিয়েছিলাম, যাক তারা দেখতে হবে না, তাহলে হয়ে যাবে, একদিনে শেষ হয়ে যাবে, বেশি কিছু নেই। আচ্ছা, এইবার আমরা চলে আসি তোমার তাহলে তো মোটামুটি একটু প্রিলিমিনারি ধারণা পেলাম। এবার এটাকে আমরা একটু কন্টিনিউশন করি। এবার আমরা দেখলাম যে প্রোলগে 3টে তোমার মেইন কম্পোনেন্ট রয়েছে। ফ্যাক্ট, কি কি কম্পোনেন্ট রয়েছে কে বলতে পারবে? একটু আগে লিখিয়েছি, দেখি বলো। স্যার ফ্যাক্টস, রুলস আর কোয়েশ্চেন্স। এবার এগুলোকে নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? তো টাইটেল দাও ফ্যাক্ট বলে। তো এর আন্ডারে লেখো ফ্যাক্ট ইজ ডিনোটেড, একটু আগে শর্ট ডিফিনিশন দিয়েছিলাম, এবার একটু বেটার একটু বড়ভাবে বলি, নাহলে জিনিসগুলো আর একটু বেটারভাবে না শিখলে আমরা রিয়েলাইজ করতে পারবো না। লেখো ফ্যাক্ট ইজ ডিনোটেড as an explicit relationship between objects and associated properties of these objects have full stop দিয়ে লেখো। So here we can say
facts are unconditionally true in nature. প্যারা করে লেখো এক্সাম্পলস অফ ফ্যাক্ট। এক নম্বরে লেখো, আমি কারো নাম বলছি না, ধরো এক্স ইজ আ হিউম্যান, এটা ফ্যাক্ট। কোনো এক্স একটা মানুষ যদি হয় সে হিউম্যান। ওয়াই লাভস টু প্লে ক্রিকেট, হতেই পারে। নেক্সট হলো হিউম্যান হ্যাজ 2 আইজ, এটাও ফ্যাক্ট। এটা হতে পারে দ্য ওয়ার্ল্ড দ্য আর্থ হ্যাজ 1 ন্যাচারাল স্যাটেলাইট। তো পৃথিবীর একটাই ন্যাচারাল স্যাটেলাইট, সেটা হলো চাঁদ মানে মুন। তো এগুলো সবই হলো আমরা ফ্যাক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি, এবং প্রত্যেকটাই তোমার আনকন্ডিশনালি ট্রু, কোনো কন্ডিশনই নেই, এমনিতেই ট্রু। ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা কিন্তু একটা স্টেটমেন্ট, এবং আমরা সেগুলোকে প্রত্যেকটাকেই ধরেই নিচ্ছি ট্রু। তো এক্সাম্পলও হলো, এবার এই যখন আমরা ফ্যাক্ট লিখতে যাই আমাদের অবশ্যই যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলেও আমাদের বেশ কিছু রুলস ফলো করতে হয়। তো একইভাবে যখন আমরা কোনো ফ্যাক্ট লিখি তারও বেশ কিছু তোমার গাইডলাইন অথবা রুল আছে। ঠিক আছে, তো এবার সেই রুলসগুলো একটু লিখে নাও। লেখো 1 নাম্বার দিয়ে, নেমস অফ প্রপার্টিজ oblique their relationships begin with lower case letter। কি বললাম? names of properties oblique their relationships begin with lower case letters। Second point, the relationship name appears as the first term। আমি এরপরে এক্সাম্পল দেখাবো, চিন্তার কিছু নেই, আপাতত একটু লিখে রাখো রুলসগুলো কিভাবে লিখবো আমরা বা কি পদ্ধতি ফলো করে লিখি। কি বললাম? রিলেশনশিপ নেম appears at the first term। নেক্সট পয়েন্ট লিখে নাও, অবজেক্টস অবলিতে লিখে রাখো এন্টিটিস appear as comma separated arguments within parentheses। প্যারেন্থেসিসটা হবে ফার্স্ট ব্র্যাকেট। নেক্সট হলো এ পিরিয়ড। পিরিয়ড কাদের বলে? সেমিকোলন, ডট, স্ল্যাশ, আন্ডারস্কোর, এগুলোকে আমরা পিরিয়ড বলি। তো এখানে লেখো এ পিরিয়ড। পিরিয়ডটা হলো কোটের মধ্যে লিখে রাখতে পারো, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো ডট। এই দেখো আমরা এখানে ডট দিয়ে শেষ করেছি, সেই ডট মানে ফুল স্টপ। এ পিরিয়ড কোটের মধ্যে লেখো ফুল স্টপ মাস্ট এন্ড আ ফ্যাক্ট। হলো। নেক্সট হলো objects will begin with lower case letters। তাহলে objects will begin with lower case letters। এর মানে এটা নয় ডিজিট দিয়ে শুরু হতে পারে, আমরা ভেরিয়েবল লিখে নর্মালি জানি যে ডিজিট দিয়ে শুরু হয় না, কিন্তু এখানে ডিজিট দিয়ে শুরু হতে পারে। তাহলে এটাও লিখে রাখতে পারো ব্র্যাকেটের মধ্যে, they can also begin with digits।
even can be a string of characters enclosed in quotes. সাধারণত যখনই কোনো স্ট্রিং নিয়ে আমরা কাজ করি কোটের মধ্যেই লিখি, সিঙ্গেল কোট, তো সেটার কথাই বলা হলো। আচ্ছা, অনেক সময় আমরা কারো ফোন নাম্বার আইডেন্টিফাই করতে পারি, কারণ এগুলো তো এআইতেও ইউজ করা হয়, মানুষের ফোন নাম্বার অ্যাড করা দরকার পড়ে। তো এটা লিখে রাখতে পারো, এই ফোন নাম্বারটাকে স্পেসিফিক্যালি বলা রয়েছে প্রেডিকেট অথবা ক্লজ হিসেবে আইডেন্টিফাই করা হয় তোমার প্রোলগে। তাহলে লাস্ট পয়েন্ট লিখে রাখো, ফোন নাম্বার ইজ অলসো কল্ড এ প্রেডিকেট। প্রেডিকেটের একটা ইকুইভ্যালেন্ট টার্ম হলো ক্লজ। তাহলে অনেক সময় টিচার তোমাকে কোয়েশ্চেন যদি করে ক্লজ কি, এর মানেই হলো প্রেডিকেট। তাহলে প্রেডিকেট অবলিক দিয়ে লিখে রাখো ক্লজ। ঠিক আছে, এইবার আমরা একটা বেসিক সিনট্যাক্স দেখে নিই কিভাবে একটা ফ্যাক্ট আমরা লিখতে পারি, দেন এক্সাম্পলও দেখবো। দেখো, তোমার সিনট্যাক্স হলো বেসিক্যালি আমরা ছোট হাতে রিলেশন লিখবো, তার ভিতরে আমাদের অবজেক্ট লিখতে হবে। ধরো অবজেক্টগুলোকে আমি obj1, obj2, obj3 এরকম যত ইচ্ছা অবজেক্ট হতে পারে, দিয়ে ব্র্যাকেট শেষ করে অবশ্যই ফুল স্টপ দেবো। তাহলে এতক্ষণ ধরে যা যা লিখলাম এটাই হলো তার মানে। এইভাবে একটা ফ্যাক্ট তৈরি করা হয়। তো এক্সাম্পল দেখি। ধরো আমার বাড়িতে তোমরা অনেকেই জানো একটা ডগি আছে, ওর নাম হলো তোমার টিকটক। তো আমরা জিনিসটাকে এইভাবে যদি লিখি, ডগ ব্র্যাকেটের মধ্যে লিখে দিই টিকটক, তাহলে এটা একটা তোমার ফ্যাক্ট তৈরি হলো। ঠিক আছে, একইভাবে ধরো আমি লিখলাম তোমার লাইক, স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিতে পারি, টু প্লে ক্রিকেট, ব্র্যাকেটে লিখে দিলাম তোমার বিরাট। ঠিক আছে, এইভাবে হতেই পারে। আমাদের জানি তোমার মাথার চুল কালো হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি অফ কালার হেয়ার ব্ল্যাক। তো এগুলো সবই হলো এক একটা আমরা ফ্যাক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। একইভাবে ধরো তোমাদের তো অনেকে খেতে পছন্দ করে, ধরো বিরিয়ানি খেতে পছন্দ করে আমাদের ধরো অরিত্র, তো সেখানে আমরা এভাবে লিখতেই পারি লাভস টু ইট, ব্র্যাকেটে লিখে দিলাম অরিত্র। খেয়াল করে দেখো সব কিন্তু ছোট হাতের লিখছি, সো ইট ইজ অলসো আ ফ্যাক্ট। তো এইভাবে আমরা কোনো একটা ফ্যাক্ট ডিজাইন করতে পারি। ঠিক আছে, দেখো এই অবধি কোনো কোয়েশ্চেন আছে কিনা? খুব সহজভাবে যাওয়ার চেষ্টা করছি, আর আমি ধরেই নিলাম তোমাদের কেউ কিছু জানো না, কলেজেও কিছু হয়নি, তো সেভাবে একটু শুরু করলাম। এই অবধি কোনো কোয়েশ্চেন থাকলে করে নিতে পারো। তো যে কথাগুলো আমরা লিখলাম রুলস, এইগুলোই হলো রুলস। সেই রুলস ফলো করেই আমরা এই ফ্যাক্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। রুলস বললে ভুল হবে, মানে আমরা যে তোমার কন্ডিশনগুলো দেখলাম কি করে আমাদের ফ্যাক্ট তৈরি করতে হয়। তো যতটা যা লিখলে খাতায় অনেকটাই লিখেছো সকাল থেকে, কার কোনো কোশ্চেন আছে কিনা একবার একটু দেখে নাও। 2 মিনিট টাইম দিলাম। ও অরিত্র নামে বানানটা ভুল গেছে।
হলো, হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নেই। এবার নেক্সট টাইটেল দাও, রুলস। কি বললাম? রুলস। তো ফার্স্ট রুল মানে রুলের ডেফিনেশনটা একটু লিখে নাও, দেন আমরা এক্সাম্পলের দিকে যাব। লেখো, রুলস ক্যান বি defined as an implicit relationship between objects ফুল স্টপ। তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে এই জিনিসটা কিন্তু আমাদের বলতে হবে, ফুল স্টপ দিয়ে লেখো। সো উই ক্যান সে facts are conditionally true. It means when one associated condition is true, comma, then the predicate is also true. বুঝলাম? তো চলো এবার কিছু রুলস আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কি হতে পারে। তো যখনই ফ্যাক্টের সাথে কোনো কন্ডিশন অ্যাটাচড, সোজা কথা বলতে সেগুলোকে আমরা রুল বলি। যেমন ধরো ফার্স্টে টিকটকের কথাই বললাম, তো এরকম আমরা লিখে নিতে পারি। ধরো একটা রুল আমি তোমাদের বলছি, টিকটক ইজ হাংরি লিখতে পারো। ইফ শি ইজ সার্চিং ফর ফুড, তাহলে একটা কুকুরকে আমরা যদি দেখি সে গন্ধ শুকে বেড়াচ্ছে অথবা ছটফট করছে খুব, তাহলে আমরা ধরে নিতে পারি তার খিদে লেগেছে। তো ইট ইজ আ ফ্যাক্ট। এবং এই যে টিকটক ইজ হাংরি বললাম, ইট ইজ আ ফ্যাক্ট, আর তার সাথে যেটা দিলাম সেটা একটা কন্ডিশন। ঠিক আছে, এভাবে লিখে নিতে পারো। বিরাট অ্যান্ড রোহিত উইল প্লে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। সামনে তো আছেই 9 তারিখে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ওয়ার্ল্ড কাপের। তাহলে কি বললাম? বিরাট অ্যান্ড রোহিত উইল প্লে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ ইফ both of them will select in the team. তো তারা যদি সিলেক্টেড হয় 11-এ, বেস্ট 11-এ, তাহলেই তো সে তোমার খেলতে পারবে তারা। সো ইট ইজ অলসো আ রুল, অ্যাপ্লাই হলো। একইভাবে আমরা অরিত্রর কথা বলতে পারি। দেখো, অরিত্র ক্যান গো টু প্লে ইফ ইট ইজ সামার ভ্যাকেশন, কমা, অ্যান্ড হি হ্যাজ নো এক্সাম। তো এইভাবে অ্যান্ড দিয়েও কন্ডিশন অ্যাটাচড হতে পারে। তো যেগুলো দেখলাম এগুলো প্রত্যেকটাই আমরা ফ্যাক্টের সাথে রুল অ্যাটাচড করলাম। দেখো বুঝতে পারলাম কিনা? তো একটু প্যারা করে লিখে নাও। উই ক্যান সি the above are some rules that are conditionally true. Full stop. So when the right hand side is true, comma,
obviously the left hand side is also true. ঠিক আছে, একটা আগে সিনট্যাক্সটা দেখো। সিনট্যাক্স বলে লিখে নাও। যত ইচ্ছা হতে পারে। এরপরেই আমাদের কিন্তু এই কোলনটা দিতে হবে, এটা কি আমি লিখে দেবো একটু পরে। তারপর আমরা ফ্যাক্ট অথবা রুল যেটা ইচ্ছা করতে পারো। তো এইভাবে আমরা একটা তোমার রুল ডিফাইন করতে পারি। এর নিচে ব্র্যাকেটে নোট হিসেবে লিখে নাও, দেখো হেয়ার দ্য সিম্বল, ওই যে কোলন দিয়ে পাশে হাইপেন দিলাম, এটাকে সিম্বল বলা হচ্ছে। তাহলে ওটা লিখে নাও, মানে এই সিম্বলটার কথা বলছি, যেটা আমি হাইলাইট করছি যেটাকে। দেখো হেয়ার দ্য সিম্বল কোলন মাইনাস উইল বি নোন অ্যাজ ইফ। তাহলে এটাকে এখানে ইফ হিসেবে আইডেন্টিফাই করা হয়। তাহলে এটার নিচে আন্ডারলাইন করে ইফ লিখে রাখতে পারো। অনেক সময় এটাকে বলা হয় ইমপ্লাইড বাই। তাহলে এটা দুটো নাম আছে, যাদের আমরা ইফ বলতে পারি অথবা ইমপ্লাইড বাই বলতে পারি। অনেক সময় টিচাররা তোমাকে কনফিউজ করে দিতে পারে, অনেক বইতে বিশেষ করে এই সিম্বলটাকে বলা হয় নেক, এনইসিকে। কিছুটা নাকের মতো দেখাচ্ছে, দেখো গলার মতো দেখাচ্ছে, তারপরে গলা শুরু হচ্ছে, তো নাক গলা ফলা সব মিলিয়ে হচ্ছে। তো নেক, এনইসিকে, নেক সিম্বল। তো তিনটে নামের রয়েছে, এটাকে আমরা ইফ সিম্বল বলতে পারি, এটাকে আমরা ইমপ্লাইড বাই সিম্বল বলতে পারি, অথবা আমরা বলতে পারি নেক সিম্বল। হলো, এগুলো লিখে রাখো, কিন্তু আন্ডারলাইন করে করে লিখতে পারো। এখানে এই নেক সিম্বলের দুদিকে দুটো পার্ট রয়েছে, একটাকে লেফট হ্যান্ড সাইড বলছি, একটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলছি। এখানে লেফট হ্যান্ড সাইডে যে থাকে মানে রুল নেম, এটাকে বলা হচ্ছে তোমার হেড। আর রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা রয়েছে বা ফ্যাক্ট বা রুল যেটাই লিখেছি কেন, যেটা ইচ্ছা হতে পারে, এটাকে বলা হয় বডি। ঠিক আছে, এটাও লিখে রাখো। উই ক্যান ইউজ কমা which is known as conjunction। তাহলে যদি কমা ইউজ করি, কোথায় যেমন অনেক জায়গায় কমা ইউজ করেছি, ইট ইজ নোন অ্যাজ কনজাংশন। অ্যান্ড আমরা তোমার সেমিকোলন ইউজ করতে পারি। দেখো উই ক্যান অলসো ইউজ সেমিকোলন হুইচ ইজ নোন অ্যাজ ডিসজাংশন। তাহলে একটা কনজাংশন, একটা ডিসজাংশন। তো এই বেসিক টুলসগুলো না জানলে কখনো আমরা কোডিং তো করে উঠতে পারবো না। তো আমরা ফার্স্টে বেসিক টুলসগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার ভালোভাবে। তো এই অবধি যা যা বললাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে করে নিতে পারো। তো এখান থেকে একটু যে এক্সাম্পলগুলো আমরা বললাম, আমি ডিরেক্টলি এক্সাম্পলই দেখাই। তারপর আমি তোমাদের একটা জেনারেল ক্লজ সিস্টেম দেখাবো। অনেক সময় পরীক্ষার হলে কোশ্চেন আসে রুলের জেনারেল ক্লজ লিখে দেখাও বা ক্যারেক্টারাইজেশন এক্সপ্যান্ড করো। তো থিওরিতে, কারণ তোমাদের প্রোলগ থেকে থিওরিতেও কিন্তু কোশ্চেন আসবে, সেটা বলতেই ভুলে গেছিলাম। তো এই জন্য এগুলো লেখানোর পেছনে আরেকটা বড় কারণ হলো, দেখবে এই দেখো যদি বিশ্বাস না হয়, তোমাদের সিলেবাসেই
এই দেখো স্পেশালি মেনশনই করা রয়েছে। এই দেখো সিলেবাসে স্পেশালি মেনশনই করা রয়েছে এই লাস্টে, ইন্ট্রোডাকশন টু প্রোলগ। তাহলে থিওরিতেও কিন্তু প্রোলগ থেকে কোয়েশ্চেন আসবে, সেই জন্য এবার লেখানো হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারেই আছি। আচ্ছা, এর এক্সাম্পল কি হতে পারে? ধরো একটু আমরা টিকটকের কথা বলেছিলাম, তোর কথাই ধরি। ধরো ওর যদি খিদে পায়, ঠিক আছে, কার খিদে পেলো? টিকটকের। এখানে আমাদের রুলের নেম হলো হাংরি, ঠিক আছে। এবার আমরা কোলন দিয়ে লিখলাম, তো কি করবে? এবার আমরা ফ্যাক্ট ডিজাইন করব। কে খাবার খুঁজছে? টিকটক। তো এইভাবে আমাদের তৈরি হয় তোমার একটা যেটা আমরা জানলাম রুল। যেমন এরকম আরও হতে পারে। একটু আগে আমরা অডিটর কথা বললাম, তো বলতেই পারি গো, একসাথেও লিখতে পারো, সবই দেখাই, গো টু প্লে, এইভাবেও লেখা যায়। আন্ডারস্কোর ছাড়াও তুমি লিখতে পারো, কে খেলতে যেতে পারে? অরিত্র। এবার আমরা রুলস লিখব। তো দুটো কন্ডিশন ওখানে ছিল, একটা হলো যদি ওর, তুমি হাইপেন দিয়েও লিখতে পারো, হাইপেন বলছি একসাথে লিখতে পারো, অথবা আন্ডারস্কোর দিয়ে লিখতে পারো, যদি সামার ভ্যাকেশন হয়, এইভাবে লিখে দিই, ইজ সামার লিখে দিই। কিসের সামার ভ্যাকেশন? ধরো কলেজ, ঠিক আছে। আর তার সাথে যদি ও পরীক্ষা যদি না হয়, নো এক্সাম, কার? অরিত্রর। তো এইভাবে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। তো ধরো তুমি বিরিয়ানি খেতে পছন্দ করো, সেটাও লেখা যেতে পারে। কিভাবে? কে খেতে পছন্দ করে? ধরো কারো একজনের নাম ধরে নি, তোমাদের ভিতরে আছে, কে কে আছে দেখতে পাচ্ছি না। ধরো অর্পিতা। ও অর্পিতা লিখলে আবার তো বিরিয়ানি না, ফুচকা লিখতে হবে। তো আমরা এইভাবে লিখে দিতে পারি, ফুচকা। তো এইভাবে নানা রকম ভাবে আমরা রুলস তৈরি করতে পারি। দেখো এই অবধি বুঝতে পারলাম কিনা? তো এক্সাম্পলগুলো একটু লিখে রাখো। এবার একটা যেটা বলছিলাম, এর বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা একটু লিখে দাও, সময় এটা তোমাদের থিওরিতে লিখতে দেয়, যেভাবে আমি লিখছি সেভাবেই লিখে নাও। তো আগে এটা একটু লিখে নাও, কিছু এক্সাম্পলস দিলাম, তোমরা নিজেদের মতো করে ধরে নিতে পারো। অনেক সময় তুমি যদি আন্ডারস্কোর না দাও, একসাথে লিখে গেলে অনেক সময় বোঝা যায় না। তো তুমি চাইলে এরকম প্রত্যেকটা ওয়ার্ডের শুরু বড় হাতের দিয়ে করতে পারো, অসুবিধা নেই। শুরুটা ছোট হাতের করতে হবে, অথবা ডিজিট দিয়ে শুরু হতে হবে। তো এর যেটা বললাম, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স একটু লিখে নাও, যেভাবে আমি লিখছি সেভাবেই লেখো।
তো উপরে এগুলো একটু মুছে দিই, কেন এখনো শেষ হয়নি। এই যেটা লিখছে এটা জেনারেল কনজাংশন, এর উপর বেস করে বেসিক্যালি পরের এক্সাম্পলগুলো তৈরি হয়েছে। তো আমরা উল্টো করলাম, আগে এটা যদি ফার্স্টে লিখে শুরু করতাম অনেকের কাছে আরেকটু হিব্রু মনে হতো, আমি আগে এক্সাম্পলগুলো দেখিয়ে দিলাম, দেন আমরা তোমার ডেরিভেশনটা করছি। তো এটুকু একটু সবাই লিখে নাও। তুমি এখানে পি কিউ আর এর জায়গায় এবিসিও ধরতে পারো, এক্স ওয়াই জেড ধরতে পারো, যা ইচ্ছে। আমি তো নিচে দেখতে পাচ্ছি না, লেখা হয়ে গেলে একটু মুখে রেসপন্স করবে, হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার আমাদের নেক্সট যে কম্পোনেন্টের কথা আমরা বলছি সেটা হলো কোয়েশ্চেন অথবা কোয়ারি। তো টাইটেল দিয়ে রাখো কোয়েশ্চেন্স অবলিক দিয়ে কোয়ারি। তো কাকে বলে দেখো, কোয়েশ্চেন্স আর সাম, একটা কাজ করো, এক মিনিট ধরো, হ্যালো, হ্যাঁ, তো আবার বলে নিচ্ছি, শুনে নাও। আমরা কোয়ারিজ কাকে বলে জানার চেষ্টা করছি। কোয়ারিজ আর সাম কোয়েশ্চেন্স on the relationships between objects and object properties. এতটা ধরে এই জন্যই লেখানো হচ্ছে কারণ আমাদের ভাইবা এবং থিওরি দুই জায়গায় প্রোলগ থেকে কোশ্চেন আসবে। এবার এক্সাম্পল লিখে নাও, কি হতে পারে, কিরকম কোশ্চেন হতে পারে। ধরো আমরা প্রথমটা দেখেছিলাম, ভুলে গেলাম, একটু দেখে তো আন্ডু করে দেখি। ও যা আসবে না। আচ্ছা কিছু লিখেছিলাম, ধরো এরকম যদি একটা কোয়েশ্চেন হতে পারে, ইজ টিকটক এ ক্যাট অর ইজ টিকটক হাংরি। তারপর ধরো আমরা অর্পিতার কথা জেনেছিলাম যে তোমার ফুচকা খেতে পছন্দ করে, তো এটা এইভাবে কোয়েশ্চেন হতে পারে, ডাজ অর্পিতা লাভ টু ইট ফুচকা। অথবা আমরা অরিত্রর কথা ভেবেছিলাম ও খেলতে যাবে কিনা, তো কোয়েশ্চেনটা এরকম হতে পারে, উইল অরিত্র গো টু প্লে। প্রত্যেকটা পরে কিন্তু লাস্টে জিজ্ঞাসাবোধক সাইন দেবে, কারণ এগুলো সবই কোয়েশ্চেন। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি, ভোট ফোট দেওয়ার ব্যাপার রয়েছে। আমরা নেক্সট সপ্তাহে মঙ্গলবারে ফার্স্টে থিওরিটা শেষ করে নেব, দেন
বুধবার এবং শুক্রবার করে আমাদের প্র্যাকটিক্যালের ক্লাস চলবে। সবাইকে আবারও রিকোয়েস্ট করছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। তো আর সঠিক সময় অ্যাটেন্ড করো। আজকে প্রায় 15 মিনিট তোমাদের জন্য ওয়েট করে শুরু করেছে, নাহলে আর একটু পড়াশোনা আমাদের হতো। আর এটা তো বারবারই বলে আসছি প্রত্যেকদিন, তাও হয় না। আর নেক্সট সপ্তাহে আমাদের মঙ্গলবার থিওরি শেষ হয়ে গেলে পরের সপ্তাহ থেকে 3টে ক্লাসেই প্রোলগ এগোবে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম 3-4টে ক্লাসে তোমাদের শেষ করে দেবো, যেহেতু সময় আছে। বাকি সবই তো মোটামুটি রেডি, এটা আমরা একটু ধরে শিখি, কারণ ফিউচারে অনেকে রোবোটিক্স অথবা এলআইএসপি তোমাদের এরপর যদি এমসিএ করো সেখানেও কিন্তু প্রোলগ লাগবে, এমএসসি তো অনেক সিলেবাসে রয়েছে। তো সেসব জায়গায় দাঁড়িয়ে আর একটু ধরে শেখাই, যেহেতু সময় রয়ে গেছে। আমাদের বাকি টপিকগুলো তো মোটামুটি রেডি, আর এটা খুব সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ছোট ছোট কোড হবে, তো আমাদের খুব একটা হেডেকও হবে না। তো মোটামুটি আমরা একটু ধীরে ধীরেই এগোই, জিনিসটা ভালো করে শেখা দরকার। অত সেই শেল প্রোগ্রামিংয়ের সময় কম ছিল বলে তোমাদের খুব ফাস্ট করিয়ে দিয়েছিলাম, তোমাদের না কোন ব্যাচে জানো মনে নেই আমার। তো যেহেতু একটু সময় আছে, বাকি সবও শেষ, এটা আমরা ধীরে যাবো। যদি দেখা যায় হঠাৎ করে পরীক্ষা ডিক্লেয়ার হয়ে গেল, সে কেটে ফার্স্ট শেষ করে দেবো, আমাদের তো অপশন রয়েছেই। কিন্তু আমরা অ্যাটলিস্ট জানি 25শে জুন অবধি আমাদের কোনো পরীক্ষা হচ্ছে না। তো বাকিগুলো তো আমরা পড়বই, এটাকে জাস্ট আমরা এনজয়মেন্ট করতে করতে যাব। তো আজকে যা যা করলাম, ফাইনালি কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো, আর না হলে লিভ করে যেতে পারো, ক্লাস এখানেই শেষ। ও পরের দিন আমাদের নলেজ বেস থেকে শুরু হবে, একটু আমাকে রিমাইন্ডার দিয়ে দেবে, মনে থাকে না? নলেজ বেস, তো খাতায় টাইটেল লিখে রাখতে পারো নলেজ বেস। তো আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে নলেজ বেস থেকে, সবাই মাথায় রাখবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, নাহলে ক্লাস শেষ, লিভ করে যেতে পারো।